নিজ ক্ষমতায় মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ছাড়। 88,20,000 ভোটার বিজেপি পয়দা করবে তাদেরকে। সিপিএম এরকম অনেক বড় বড় কথা বহু যুগ ধরে বলে এসেছে, যখন যাওয়ার সময় তখন মানুষ ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বার করে দিয়েছে সিপিএম। বিরোধী দলনেতা তিনি বলছেন যে 16 লক্ষ ভুয়ো ভোটারের পরিসংখ্যান তারা পেয়েছেন, ইতিমধ্যেই সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা কি এই পরিসংখ্যান নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার? ফিরাদ বাবি হাকিম কোথার থেকে এসছে, মোহাম্মদ সেলিম কোথার থেকে এসছে, হাসিম আব্দুল হালিমকে? কেউ তো বাংলাভাষী মুসলমান। সিপিএম কথায় কথায় বলে জাতের নয় ভাতের লড়াই। আমফানে চালুইয়া গেছিল, সুজন চক্রবর্তী চলে আসছেন, জ্যোতি বোস চলে আসছেন, বুদ্ধ বর্ষা চলে আসছেন, প্রমোদ দাশগুপ্ত, ইলা মিত্র, প্রশান্ত সুরের বাপের মাথা কাইটটা ফেলা পুঁততে ফেলছিল তাদের। ইলা মিত্রকে কয়বার গণধর্ষণ করেছিল, পালাইতে তার সিপিএম কমিউনিস্ট পার্টির জিগান। কিরণ শঙ্কর রায় সেক্রেটারিয়েটের সামনে অত বড় রাস্তা যার নামে আছে, বাঙাল। কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল বাঙাল নেতাগুলো কেন পালা আসছিল? প্রফুল্ল ঘোষ গেছিল। বাঙালি হিন্দুর রাজনীতিকরণ নয়, বাঙালি হিন্দুর সুরক্ষা। এটা শ্যামাপ্রসাদের মুখার্জির পার্টি, আচার্য দেবপ্রসাদ ঘোষের পার্টি। এটা বাঙালি হিসেবে আমরা করব। 2026 বিধানসভা নির্বাচনে বাংলার দখল কে নেবে, এই নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই আবহে মালদহের হরিশ্চন্দ্রপুরের এক তৃণমূল নেতা জিয়াউর রহমান পুলিশকে সামনে দাঁড় করিয়ে বলছেন যে 2026-এ খেলা হবে এবং সেই খেলায় রেফারি থাকবে না, কোনো কার্ড দেখানো হবে না। কি বল? যে রাজ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাইরা ভোট ব্যাংক হিসেবে প্রায়োরিটি পায়, বাংলাদেশ থেকে ভুয়ো ভোটার আসে, পাকিস্তানের স্লোগান লাগে, নেতা আসে ইটালির থেকে, সেখানে এই ধরনের ক্ষমতা দখলের দখলদারির রাজনীতির কথাবার্তা তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আপনি ভারতবর্ষ শুনতে পাবেন না। যে রাজ্যে 2 কোটি রেশন কার্ড বাতিল হয়, লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল হয় ভুয়ো আধার কার্ড বলে। আধার কার্ড রেশন কার্ড লিঙ্কিংয়ের সময়, আধার কার্ড প্যান কার্ড লিঙ্কিংয়ের সময় একটা জেলার থেকেই লক্ষ লক্ষ আধার কার্ড ক্যান্সেল হয়েছে ভুয়ো বলে। যেখানে দাঁড়িয়ে পঞ্চায়েতের সদস্যা ভারতবর্ষের নাগরিকই নয়, তিনি বাংলাদেশি, পঞ্চায়েতের নমিনেশন ফিল আপ করছে সৌদি আরব থেকে, তিনি প্রেজেন্টই নেই, তার নমিনেশন জমা পড়ে যাচ্ছে পঞ্চায়েতে, তিনি সৌদি আরবে আছেন। গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্ব দেখেছে এই সংবাদ মাধ্যমের দ্বারা পঞ্চায়েত নির্বাচনের সময়। আর ওই দুলালের তালমিছড়ি ছবি ও সই মিলিয়ে দেখে নেবেন, সে তো আলাদা কথা। সে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের লোকেরা খেলা হবে, অমুক হবে, তুসুক হবে, ও তো বলবেই, বাকিটা মানুষ বুঝবে, জনগণ বুঝবে। সিপিএম এরকম অনেক বড় বড় কথা বহু যুগ ধরে বলে এসেছে, যখন যাওয়ার সময় তখন মানুষ ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বার করে দিয়েছে সিপিএমকে। কংগ্রেস একটা কোনো অস্তিত্ব নেই। দিল্লিতে কংগ্রেসের অবস্থা পশ্চিমবঙ্গের সিপিএম এর মতন হয়েছে, তো একই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরও হবে। আপনি দিল্লির কথা বলছেন, দিল্লি এবং মহারাষ্ট্রে বিজেপি যে নির্বাচনে জয়যুক্ত হয়েছে এই ভুয়ো ভোটার দিয়ে, এবং সেখানে প্রায় 4 লক্ষ ভোটার ভুয়ো ছিল। এই 8 মাসে বৃদ্ধি হয়েছে, মানে লোকসভা নির্বাচনের পর থেকে এই জানুয়ারি পর্যন্ত, এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং পশ্চিমবাংলাতেও মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির উদ্দেশ্য রয়েছে যে প্রতিটা বিধানসভা কেন্দ্রে 20 থেকে 30 হাজার করে ভুয়ো ভোটার ঢোকানো হবে, এবং এইভাবে বিজেপি বাংলা দখল করতে চাইছে। আচ্ছা, প্রতিটা বিধানসভায় 20 থেকে 30 হাজার, তো আমি সাধারণ হিসেবেই ধরে নিলাম 30 হাজার মাল্টিপ্লাইড বাই 294টা বিধানসভা, তাহলে কত ভোটার দাঁড়াচ্ছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 88,20,000 ভোটার বিজেপি পয়দা করবে তাদেরকে। যে মমতা ব্যানার্জি এবং যে কমিউনিস্ট পার্টির খাদ্যমন্ত্রী কালিমুদ্দিন শামস 85-84 সালে যাদবপুর লোকসভা
বাম দুর্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের হাতে হেরে গিয়ে 84 সালে 16টা লোকসভা আসন জেতার পরে যে স্ট্র্যাটেজি কমিউনিস্ট পার্টি নিয়েছিল, বাংলাদেশ থেকে অবৈধ মানুষজনকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে তাদেরকে ভোটার তালিকায় ঢোকানো, সেই একই স্ট্র্যাটেজিতে জ্যোতিবাবুর শ্রেষ্ঠ ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা করছেন। তো এই খেলাটাকে তো আমরা ধরে নিয়েছি। 2005 সালে এই আমাদের কথাগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে যিনি বলেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো এসব নাটক কথা বলে তো লাভ নেই যে দিল্লি আর মহারাষ্ট্রে আমরা ভোটার পয়দা করে দিয়ে আমরা জিতেছি, যখন এই সায়েন্টিফিক রিগিংয়ের তত্ত্ব এসব মমতা বন্দ্যোপাধ্যায় যখনই হেরে যান, যখন দেখতে পান যে হেরে যাচ্ছেন, তখন এই ওছা নোংরা এই থার্ড ক্লাস রাজনীতিটা, এই থার্ড ক্লাস পার্টিটা করে। শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা, তিনি বলছেন যে 16 লক্ষ ভুয়ো ভোটারের পরিসংখ্যান তারা পেয়েছেন, ইতিমধ্যেই সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা কি এই পরিসংখ্যান নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নিচ্ছেন? আপনি যে কোনো বিরোধী দলকে, যে কোনো অন্যান্য যে কোনো যতগুলো বিরোধী দল আছে তাদেরকে কাউকে জিজ্ঞাসা করুন যে মৃত ব্যক্তিদের নাম ডিলিশন করানোর কথা ইলেকশন কমিশনে কতদিন ধরে বলা হচ্ছে, তাও সেই মৃত ব্যক্তির নামগুলো ইলেকশন কমিশন ডিলিট করছে না। কাজটা তো করবে পশ্চিমবঙ্গের ইলেকশন, কেন্দ্রীয় ইলেকশন কমিটি তো করবে না। এগুলো কেন হচ্ছে না, কার ইশারায় হচ্ছে না, কার জন্য হচ্ছে না? স্বর্গ থেকে দ্বিজেন বাবুরা, বিখ্যাত প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা, প্রয়াত সঙ্গীত শিল্পীরা কোন কোম্পানির বিশেষ বিমানে এসে ভোট দিয়ে যাচ্ছেন বছর বছর? শ্রমিকদা, আমাদের যিনি প্রধান মুখপাত্র, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য, তিনি ভোট দিতে গিয়ে দেখেছিলেন বিধাননগরে তার প্রয়াত পরিবারের লোকজনরাও এসে ভোট দিয়ে গেছেন। উনি বেরিয়ে বলেছিলেন একটু আগে এলে পরে দেখা হয়ে যেত। তো এই যখন পশ্চিমবঙ্গে অবস্থা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা ব্যানার্জি নিজে যেটা করেন, যখন ধরা পড়ে যান তখন সেটাই অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা মমতা ব্যানার্জির একটা একদম, যেদিন থেকে উনি রাজনীতি করছেন সেদিন থেকে ওনার ইনবর্ন পলিটিক্যাল স্ট্র্যাটেজি এইটা। এভরিবডি ইন বেঙ্গল নোজ অ্যাবাউট মমতা ব্যানার্জিজ দিস স্ট্র্যাটেজি। উনি নিজে যেটা করেন, যখন ধরা পড়ার জায়গা করে যান সেটা সিম্পলি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। আমাদের ওছা রাজনীতি করে জেতার প্রয়োজনীয়তা যদি পড়তো, তাহলে 2004 সালে অটল বিহারী বাজপেয়ী তারপরে আবার প্রধানমন্ত্রী হতেন, আমরা 6 মাস নির্বাচন এগিয়ে নিয়ে আসতাম না। একটা ভোটের জন্য আমার প্রধানমন্ত্রী পদত্যাগ করে দিয়ে সদন থেকে বেরিয়ে গেছিলেন, একটা লোকসভার ভোট যেটা ডিসপিউটেড ভোট ছিল। আমরা এই ওছা রাজনীতিতে বিশ্বাস করি না। নিজ ক্ষমতায় 2 থেকে 303 হয়েছি, নিজ ক্ষমতায় মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ছাড়ব। আপনারা বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে মূলত এই 2026-এর নির্বাচনের দিকে এগোচ্ছেন। বারবার বাংলাদেশের পরিস্থিতি, সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা তুলে ধরছেন। রাষ্ট্রপুঞ্জের যে মানবাধিকার হাই কমিশন, আজকে পরিষ্কার রিপোর্টে দেখা গেছে যে সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং সেটা ওই রিপোর্টেই পরিষ্কার হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টের প্রয়োজনীয়তা নেই তো আমাদের। আমরা তো পূর্ববঙ্গের যারা বাঙাল, কোটি কোটি পূর্ববঙ্গের বাঙালি হিন্দু, তারা বাংলাদেশ ছেড়ে চলে আসছি কেন? কিসের লজ্ঞা চলে আসছি? বাঙালিরা জিগান্ত ভাতের লড়াই ছিল। এই যে সিপিএম কথায় কথায় বলে জাতের নয় ভাতের লড়াই, আমফানে চালুইয়া গেছিল। সুজন চক্রবর্তী চলে আসছেন, জ্যোতি বোস চলে আসছেন, বুদ্ধবর্ষা চলে আসছেন, প্রমোদ দাশগুপ্ত, ইলা মিত্র, প্রশান্ত সুরের বাপের মাথা কাইটটা ফেললা পুঁততে ফেলছিল তারে। ইলা মিত্রকে কয়বার গণধর্ষণ করছিল, পালাইতে তার সিপিএম কমিউনিস্ট পার্টির জিগান। কিরণ শঙ্কর রায় সেক্রেটারিয়েটের সামনে অত বড় রাস্তা যার নামে আছে, বাঙাল তো। কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল বাঙাল নেতাগুলা কেন পালা আসছিল? প্রফুল্ল ঘোষ কে ছিল প্রথম মুখ্যমন্ত্রী? আমাদের দেখানোর প্রয়োজনীয়তা নেই, ইট ইজ আ ফ্যাক্ট। যেখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে সেখানে অন্য কারোর স্থান থাকবে না। আর বাংলাদেশে তো বাংলাভাষী মুসলমানদেরই জায়গা নেই। বাংলাভাষী মুসলমানদের কারা পিটিয়েছিল? রাজাকার পিটিয়েছিল। সেই রাজাকার এখন দেশ শাসন করছে।
যে রাজাকাররা অপারেশন সার্চ লাইটে বেগম রোকেয়ার দেশে বাংলাভাষী মুসলমান মারা যায়নি? আজকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কারা চালাচ্ছে? বাঙালি মুসলমানের জায়গা আছে ওখানে? কোনো বাঙালি মুসলমানের জায়গা নেই। যাদেরকে দেখেন বাংলা ভাষায় কথা বলতে, তারা কেউ বাঙালি মুসলমান নয়, তারা প্রত্যেকেই ওই গয়া হিন্দি বলয় থেকে আসা সেই মুসলমান। তারাই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ফিরাদ বাবি হাকিম কোথার থেকে এসছে? মোহাম্মদ সেলিম কোথার থেকে এসছে? হাসিম আব্দুল হালিমকে? কেউ তো বাংলাভাষী মুসলমান নয়। বাঙালি মুসলমানের জায়গা না পশ্চিমবঙ্গে আছে, না বাঙালি মুসলমানের জায়গা বাংলাদেশে আছে। একদম শেষ প্রশ্নে আসবো। বাংলাদেশ যে সমস্যা চলছে সেটা দূরীকরণের দায়িত্ব আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ পূর্ব গোলার্ধের যে সমস্যা, কারণ ভারতবর্ষ এই ধরনের সমস্যাকে ট্যাকল করতে জর্জরিত আজকে থেকে নয়, আদি অনন্তকাল থেকে, প্রাক স্বাধীনতা আমল থেকে ভারতবর্ষ এই সমস্যা নিয়ে ভুগছে। 1925 বঙ্গের দাঙ্গা, 1935, 1926 দাঙ্গায় রবীন্দ্রনাথ গান রচনা করেছিলেন যে সমস্ত হিন্দুরা মারা গিয়েছিলেন কলকাতায়। 1946 কথা তো অনেক পরে, 26 কথা কজন জানে, 35 কথা কজন জানে, 30 দশকের কজন জানে। তো ভারতবর্ষের এই যে সমস্যা, এটা ভারতবর্ষ ট্যাকল করতে পারবে। এই জনবিন্যাসের সমস্যা অতীতে ইন্দিরা গান্ধী ট্যাকল করেছিলেন এটাকে। পাকিস্তান যেভাবে আমাদের পেছনে লেগেছিল, এবং এখানেও যে কনগ্লোমারেশনে ভারতবর্ষের পেছনে লাগার চেষ্টা করা হচ্ছে, যে থিওরিটা মণিপুরে অ্যাপ্লাই করা হলো, হাইকোর্টের একটি রায়কে নিয়ে অশান্ত, পরবর্তীকালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি রায়কে নিয়ে সেদেশের গভর্নমেন্ট ইন এক্সাইল করে দেওয়া, এই সমস্যা ভারতবর্ষ সমাধান করতে পারবে। কারণ গোটা পৃথিবী তাদের বিভিন্ন সমস্যায় ভারতবর্ষের ইন্টারফেয়ারেন্স চাইছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সৌদি আরব ইয়েমেনের যুদ্ধ, তাইওয়ান চায়নার সমস্যা, কোয়াড যে ভারতবর্ষের উপস্থিতি, সামরিক শক্তি হিসেবে ভারতবর্ষকে পূর্ব গোলার্ধে ইস্টার্ন হেমিস্ফিয়ারে তাকে প্রতিষ্ঠিত করা, এশিয়ান পাওয়ার হিসেবে ভারতবর্ষ উঠে আসছে। আমি বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তাহলে আক্রমণাত্মক ভূমিকায় এই সমস্যা মেটানোর চেষ্টা করবেন, নাকি সম্প্রীতির মাধ্যমে আপনার মনে হয়? ভারতবর্ষ নো ফার্স্ট ইউজ পলিসিতে চিরকাল বিশ্বাস করে এসেছে, ভারতবর্ষ সেটাই করবে, এটা আমাদের চিরাচরিত নিয়ম। 1971-এও আমরা কিন্তু প্রথম আক্রমণ করিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971 সালে যখন কলকাতার ময়দানে ভাষণ দিচ্ছেন, সেই সময় জলন্ধর, অমৃতসর, বিভিন্ন এয়ারবেসে আক্রমণ করে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করেছিল। প্রথমে কূটনীতি দিয়ে কথা হয়। আপনি 8 তারিখের পর থেকে ভারত সরকারের চেঞ্জিং ডিপ্লোম্যাটিক টোন, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, এটাকে খেয়াল করুন। যে স্টেটমেন্টস ইস্যু করছে ভারত সরকার, তার যে পরিবর্তন, ভাষার পরিবর্তন, শব্দের পরিবর্তন, শব্দচয়ন, জয়শঙ্করের কথাবার্তা, এদেশের প্রতিনিধি ওদেশে গিয়ে কথা বলা, তাদের বক্তব্য, ভারত সরকারের কি বক্তব্য পরিষ্কারভাবে জানানো। ট্রেডস বন্ধ হয়ে গেছে, অলমোস্ট বন্ধ হয়ে গেছে, অল্প বিস্তর কিছু ট্রেডস চলছে, কারণ মানুষ টাকা, কারণ ব্যবসায়ীরা নিজেরাই ট্রেড করতে চাইছে না বাংলাদেশের কাছে, কারণ ট্রেড করলে পরে টাকাগুলো ফেরত আসছে না, টাকা আটকা পড়ে থাকছে বাংলাদেশে। বাংলাদেশ সমস্যা যদি নরেন্দ্র মোদী মিটিয়ে ফেলতে পারেন, তাহলে তার প্রভাব 26-এ বিধানসভা নির্বাচনে পড়তে পারে বলে আপনার মনে হয়? আমরা এই ধরনের সমস্যার রাজনীতিকরণ পছন্দ করি না, কারণ এটা সামাজিক সমস্যা, গোটা বাঙালি হিন্দু জাতির সমস্যা। এই সমস্যা বাঙালি দেশ বিভাজনের রাজনীতির থেকে ভোগ করে যাচ্ছে। আমাদের 2/3 জমি চলে গিয়েছে, মাত্র 46% মানুষ জনসংখ্যার জন্য আমরা 33% জমি পেয়েছি, 13% জমি পূর্ব পাকিস্তানে চলে গিয়েছে। সেই পুরো পপুলেশনের হাফের ওপর বার্ডেন এক্সট্রা নিয়ে নিতে হয়েছে, কিন্তু জমি সম্পত্তি চলে গেছে। আজকে এখানে ওয়াকফ বোর্ড হচ্ছে, কিন্তু পাকিস্তান বা পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে কোনো হিন্দু ওয়াকফ বোর্ড, হিন্দু দেবোত্তর সম্পত্তির কোনো নেই। যে পরিমাণ হিন্দু সম্পত্তি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে ছিল, তাহলে তার দেবোত্তর সম্পত্তি সেখানে হয়নি। সমস্ত কিছু নিয়ে বাঙালি হিন্দুর রাজনীতিকরণ নয়, বাঙালি হিন্দুর সুরক্ষা।
এটা শ্যামাপ্রসাদের মুখার্জির পার্টি, আচার্য দেবপ্রসাদ ঘোষের পার্টি। এটা বাঙালি হিসেবে আমরা করব। অসংখ্য ধন্যবাদ।